একটা প্লেয়ার এইভাবে ইন্ডিয়াকে নাকানি চৌবানি খাওয়াবে তুই ভাবতে পেরেছিস কোনোদিন? 420 রান 4টে ইনিংসে, মানে রেকর্ডের পর রেকর্ড সেট করে দিয়েছে। যার নাম হচ্ছে সোনাল, তাও আবার মেয়েদের নাম, তাও মানতাম যে ছেলেদের নামে। সোনালের কাছে ইন্ডিয়া হেরে গেল একা, ঠিক আছে। তো 250 ওভারের উপরে ইন্ডিয়াকে বোলিং করিয়েছে, খাটনি কাকে বলে, ঠিক আছে। এরকম কিন্তু আমরা রিসেন্টলি দেখতেই পাইনি। 250 উপরে ওভারে 3 দিন ধরে ফিল্ডিং করেছে ইন্ডিয়া। লাস্টে গিয়ে এই ম্যাচটা যাই হয়ে থাক, ঠিক আছে, আমার ভাই হারার দুঃখ থেকে বেশি হাসি পাচ্ছে ইন্ডিয়ার উপর। হাসি তো সত্যি, কারণ ইন্ডিয়াকে এইভাবে কেউ তরপায়নি অন্তত, তা আবার একটা ব্যাটসম্যান এসে, ঠিক আছে, আউটই করতে পারছে না সোনাল দিনুশাকে। 264 বল খেলেছে লাস্ট ইনিংসে, যেটা 264 বল 130-এর উপরে রান, তাহলে হ্যাঁ। তারপরে শুধু সেকেন্ড ইনিংস, চারটে ম্যাচের কথাই বললাম, মানে দুটো ম্যাচের কথাই, মানে 3টে সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি, ওটা সেঞ্চুরি হতো। 420 রান মাত্র, কত ওটা মনে হয় 88 রান, 84 রান করেছে ফার্স্ট টেস্টে, সেকেন্ড ইনিংস। কি সুন্দর বোলিং ভাই, ইন্ডিয়ার জন্য ফার্স্ট টেস্টে কি তারিফ করেছিলাম, কি তারিফ করেছিলাম। আর ভাই এই আশ্বিনের, তুই আমাকে বল না, যে 6 উইকেট পড়ে গেছে, যেটা 4 নাম্বার ডেটের মাথায়, 5 নাম্বার আমরা কি প্রেডিক্ট করেছিলাম? আমি কি প্রেডিক্ট করেছিলাম বল তুই? তোর প্রেডিক্ট আমি এটা নিয়ে আলোচনা মানে করব, যে তুই প্রেডিক্ট করেছিলাম যে আমরা ভাই 1.5 থেকে 2 দিন হার্ডলি 3 দিন খেলা শেষ, যে এই অল উইকেট গেল, ফলো অন দিয়ে এখানে ভাই সেকেন্ড ডেটে, পরের ডেটটা আর কি থার্ড ডেতে খেলা শেষ হয়ে যাবে। না, ফার্স্ট ইনিংসের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। ফার্স্ট ইনিংস ঠিক আছে, ঠিক আছে। সেকেন্ড ইনিংসে যখন ফার্স্ট ইনিংস শেষ হলো ওদের, তখন মানে 210 রান আগিয়েছিল। হ্যাঁ, 4 উইকেট ফেলতে পারলো না, যে 4 উইকেট ফেলতে পারলো না সারা দিনে। ভাব, সবচেয়ে হাসির কথা বলতো, লাস্ট দিনে ভাই 3 উইকেট ফেলেছে। তাহলে লাস্ট দিনে 3 উইকেট, তাও আবার কি মানে কতগুলো ওভার হয়? 90 ওভার হয়, প্রায় 70 ওভার তো খেলা হয়েছে। তাহলে এই লাস্টের দিনে মানে 5th দিনে বৃষ্টি তো এখানে কোনো আশঙ্কা ছিল না। আশঙ্কা ছিল, ওইটাই তো মজাটা, যে ফলো অন কেন দিয়েছে ইন্ডিয়া, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবো। এবং সেকেন্ড টেস্টের মধ্যে কি কি ভুল করেছে ভারত, যার জন্য কিন্তু এই জিনিসটা দেখতে হলো, যে হাতের ম্যাচ শ্রীলঙ্কা কেড়ে নিয়ে বেরিয়ে গেল। আমি তো ভাবি এটা শ্রীলঙ্কার উইনই ভাববো, অবশ্যই ড্র কোনো দিক থেকে কিন্তু হয়নি। এই ম্যাচটা ড্র করেছে মানে শ্রীলঙ্কা, এই ম্যাচটা সোনাল দিনুশার জন্য, তারপরে কেশারা নুয়ান্থার জন্য, ঠিক আছে, পাসিন্দুর জন্য, এদের জন্য কিন্তু ভাই মনে রাখবে, এটা ইতিহাসের পাতার লেখা একটা ড্র কিন্তু, যাই বলিস তাই বলিস, এটা ভাই শ্রীলঙ্কার অ্যাকচুয়ালি পুরো নিউ টিম, ঠিক আছে, পুরোপুরি নতুন টিম। ইন্ডিয়ারও নিউ টিম, কিন্তু ইন্ডিয়ার প্লেয়ারদের অনেক স্টেক উপরে, ঠিক আছে। আমরা এটা আশা করতে পারিনি যে ইন্ডিয়ার বোলাররা এইভাবে নাকানি চুবানি খাবে, যেখানে জাদেজার মতো বোলারও রয়েছে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আলোচনা করবো। প্লাস হচ্ছে এখন WTCর পয়েন্টস টেবিলের কি খবর, ইন্ডিয়া এখান থেকে কোথায় যেতে পারে, কতগুলোকে ম্যাচ জিততে পারে, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো। শেষ অবধি দেখে যাবেন। আমাদের জাস্ট একটা আলোচনাই বলতে পারেন এখানে, যে ইন্ডিয়ার কোন কোন দিকে ভুলগুলো হলো। অনেক আমার কি মনে হচ্ছে বলতো, অনেক দর্শকরা মানে টেস্ট মানে দেখছে না, টেস্ট তো স্বাভাবিক ব্যাপার, তবে এই টেস্টটা, যে এই দুটো টেস্টে, আমি একটা টেস্ট বলবো না, আর সেকেন্ড টেস্টটা তো ভাই টেস্টের মতো টেস্ট ছিল, ঠিক আছে। এখানে এটা নিয়ে যারা টেস্ট লাভার, ঠিক আছে, যারা রিয়েল ক্রিকেট লাভার, তারা কিন্তু জানে যে সেকেন্ড ম্যাচটার মধ্যে সবাই আশায় ছিল যে লাস্টে এসে ইন্ডিয়া 20 ওভার পাবে, 20 ওভারে 200 রান বাকি থাকবে, যেখানে আমরা T20 দেখতে পারবো 30-35 ওভার হয়তো। উইকেট তো ফেলতে হবে, তার জন্য উইকেটটাই তো ফেলতে পারলো না। ভাব, যে টেল এন্ডার কেন বলছে, এগুলোর উপরে আসছে সবার প্রথমে। যদি টিমের কথা বলি, আমরা টিম যেটা নিয়েছিল, আমরা কিন্তু যেটার ডে 2 এর পরে যে রিভিউ করেছিলাম, ওর মধ্যে অ্যানালাইসিসে বলে দিয়েছিলাম যে টিমের মধ্যে কিন্তু একটাই আমি ফল্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কুলদীপ যাদব নেই, যেটা কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। মানে কুলদীপ যাদবের মতো যদি একটা প্লেয়ার থাকতো এখানে, যে হচ্ছে এমনি বোলাররা সব 37, 38, 41 এরকম করে ওভার বল করেছে, কুলদীপ যাদবের এই সারাংশ জানের বদলে এই কুলদীপ যাদবের এই 37 ওভার বা 38 ওভার, ভাব ওটাই তো বলছি, কতগুলো উইকেট পেতে পারতো। একটা বড় কথা বলি, যদি এই কুলদীপ যাদব সেকেন্ড ইনিংসে কত, সুরেশ জৈন কতবার বল করে, 37 কে 38 ওভার বল করেছে, আমি ডেফিনেটলি শিওর যদি কুলদীপ যাদব 38 ওভার বল করতো 3টে উইকেট নিত। আর তার থেকে বড় কথা, জায়গা মতো উইকেট নাও না, বল যেখানে 2.5 ডিগ্রি টার্ন করছে, ঠিক আছে, সেইখানে। আর পিচের কথা, কুলদীপ যাদবকে অবশ্যই জায়গাটা তো মিসিং, এটা বলতেই হবে। আর পিচের ভাই আমি তারিফ করবো, আমি মানে এরকম পিচ, আমি মানে শ্রীলঙ্কার পিচ কিউরেটারদের এতটা মানে তারিফ করতে চাই আমি এখানে। কারণ হচ্ছে, তুই প্রথম ম্যাচে তো ছিলই, আমি সেকেন্ড ম্যাচেও যদি বলি আমরা, যে 4th ডেতে এসে পেসাররা উইকেট পেসের জন্য জায়গা আছে, রান করার জন্য জায়গা আছে, এমনকি স্পিনও হচ্ছে তার সাথে আবার। যেখানে আমরা 5th ডেতে দেখি, সব থেকে বড় কথা তো 2টো ম্যাচই 5th ডে অবধি গেছে,
এটা কিন্তু এর পিচ কিউরেটরদেরই কিন্তু এটা Credit দিতে হবে। অবশ্যই। তো সেইখানে ফিফথ ডেতে এসে আমার ফোর্থ ইনিংসে বল স্পিনও যেমন করছে, আবার যারা খেলতে পারবে যারা ব্যাটার তাদের জন্য জিনিস রয়েছে, যেমন সোনাল দিনুশা করে দেখেছে। হ্যাঁ, আর এটা যদি আমি বলতাম যে উল্টো হতো, যদি ইন্ডিয়া ব্যাট করতো না, ইন্ডিয়া অল আউট হয়ে যেত। হ্যাঁ, হতেই পারতো। হতো। আর এটার কি কারণ আছে বলতো? তো ইন্ডিয়া অল আউট হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ইন্ডিয়া স্পিন ট্র্যাকে খেলতে খেলতে এখন এমন অবস্থা হয়েছে যে ইন্ডিয়ার মাথায় 50 রান করা মানে অনেক বেশি ভাবে 50 রান, কারণ স্পিনিং ট্র্যাকে খেলতে গেলে 50 রান করা মানে একটা ব্যাটসম্যানের কাছে একটা 100 সমান, পরিষ্কার কথা। তো সেখানে যখন ইন্ডিয়ান টিমের ব্যাটসম্যানরা বিশেষ করে যখন এরকম স্পিন ট্র্যাক থেকে খেলে এরকম ট্র্যাকে আসবে, যে বড় স্কোর রান কি করে করতে হয় সেই জিনিসটা কিন্তু ইন্ডিয়ানরা ভুলেই গেছে, ইন্ডিয়ান ব্যাটাররা। অবশ্যই। তো এই জায়গাতে তুই যেটা বললি এটাতে আমি খুব একটা অবাক হতাম না, কারণ হচ্ছে অল উইকেট হওয়ার চান্স থাকতো। ইন্ডিয়ার কোল্যাপসও আমরা এর জন্যই দেখতে পেরেছি, যে বড় স্কোর করতে কিন্তু অভ্যস্ত না। মোদ্দা কথা তো আমরা হারলাম কিসের জন্য? বোলিং এর এক্সপেরিয়েন্সের অভাবে ভাই। কারণ তিনখানা স্পিনার যদি কোনো টিমে থাকে না ভাই, আর কি চাই? আর কি চাই? ওদের তো কোয়ালিটি স্পিনার কে কে আছে? একজন হচ্ছে কোয়ালিটি স্পিনার, যে তাকে মানতে হবে প্রভাত জয়সূর্য। ও কিন্তু সেরকম পারফর্ম করতে পারেনি। করেছে কে? একটা নতুন প্লেয়ার, যে হচ্ছে সেকেন্ড ম্যাচ খেলেছে, সেকেন্ড টেস্টে, মানে এই সিরিজের মধ্যে ডেবিউ করেছে, যে নুয়ান্তা থেকে, কেশারা নুয়ান্তা, যে ডেবিউ করেছে। আর ওরা সব পার্ট টাইম, এই দিনুশা, সোনাল দিনুশা, তারপরে হচ্ছে ওদের ক্যাপ্টেন যে ডিসিলভা, এদেরকে দিয়ে, আনন্দ ডিসিলভা, এদেরকে দিয়ে চালাচ্ছে তিনটে। আর ইন্ডিয়ার কাছে কিন্তু প্রপার তিনটে বোলার রয়েছে। অবশ্যই। তো এইখানে তো পিচের কথা বলছিলাম, পিচের তারিফ করতে হবে এখান থেকে। ইন্ডিয়ার অন্তত শেখা উচিত যে এবার অনেক হয়েছে, আর স্পিন ট্র্যাক দরকার নেই, আমার ব্যালেন্স ট্র্যাক বানাও, দরকার হলে ওখান থেকে কিউরেটর হায়ার করে ইন্ডিয়াতে মেন পিচ বানাও। আমি তো বলবো যে মুম্বাইতে হোক বা চেন্নাইতে হোক এরকম একটা পিচ বানিয়ে, চেন্নাইয়ের কন্ডিশন তো পুরোপুরি শ্রীলঙ্কার সমান। এরপর আমি নিউজিল্যান্ডটা পাঠিয়ে দিয়েছি, নিউজিল্যান্ডে আমরা দুটো টেস্ট আছে, তারপরে কিন্তু হোমে খেলা। আর অস্ট্রেলিয়া এমন অবস্থা হতে চলেছে, নিউজিল্যান্ডের সঙ্গেও দেখেছিলাম আমরা যে একটা বোলার এসে সব উইকেট তুলে নিয়ে চলে যাচ্ছে, সেরকমই কিন্তু এইখানে অস্ট্রেলিয়ার সঙ্গে যদি এটা না করতে হয়, তো পরিষ্কার হিসাবে যে ব্যালেন্স পিচ বানাও, যে ভালো খেলবে সে জিতবে। কারণ আমাদের উপরে, নিজেদের উপরে ভারী পড়ছে না জিনিসটা। তো সেকেন্ড টেস্টের উপরে যদি আমরা আসি, কেএল রাহুল এই ম্যাচে রান পায়নি, কোনো ব্যাপার না, একটা ইনিংস ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে শুভমান গিল টুকটাক রান পেয়েছে, একটা 50 মারতে পেরেছে। যার এখানে স্ট্যান্ড আউট পারফরমেন্স দেখা গেছে পুরো সিরিজ জুড়ে, সেটা হচ্ছে দেবদত্ত পাডিক্কালের কথা বলতে হবে, কারণ দুখানা সেঞ্চুরি আমরা দেখতে পেরেছি, বড় বড় সেঞ্চুরি, তো আবার 167 রান, 113 রান এরকম সেঞ্চুরি দেখতে পেরেছি। তার জন্য তো প্লেয়ার অফ দ্য সিরিজও পেয়েছে, ঠিক আছে। তো দেবদত্ত পাডিক্কাল এখান থেকে আমরা মোটামুটি 3 নাম্বার পেয়ে গেছি, এখান থেকে পজিটিভ কিছু কিছু রয়েছে যেগুলো আমরা এখান থেকে পেয়েছি। 3 নাম্বারে গেঁথে গেছে বলা যেতে পারে। তার সঙ্গে ঋষভ পান্তের আমরা একটা মানে ধোঁয়াদার পারফরমেন্স দেখতে পেরেছি এখান থেকে, উইকেট কিপিং হোক কিংবা ব্যাটিংয়ে হোক, বডি ব্লো খেয়ে এখান থেকে কিন্তু উইকেটের পিছনে, যে শোনা যায় এন্টারটেইনমেন্টের জন্য অবশ্যই এগুলো ডিপেন্ড করে, ঠিক আছে। ঋষভ পান্ত আজ যেখানে আছে সেখানে এরকম হবে, এন্টারটেইনমেন্টের কোনো অভাব নেই। আর ধ্রুব জুরেলের সেঞ্চুরি, এটা বললেও হবে না, ধ্রুব জুরেল পুরো মুখ্যম টাইমে এসে কিন্তু সেঞ্চুরিটা করেছে, যার জন্য কিন্তু ইন্ডিয়া এতটা সিকিউরিটি পেয়েছে এখান থেকে, যে ধ্রুব জুরেল আর কি করবে, ছেলেটা বলও করেছে, ব্যাটও করছে, উইকেট কিপিংও করছে। দুজনে অন্তত এই ইন্ডিয়ান টিমে আমি বুঝতে পারলাম যে জায়গা কনফার্ম হয়ে গেল, সেটা হচ্ছে দেবদত্ত পাডিক্কালের আর হচ্ছে ধ্রুব জুরেল, ঠিক আছে। এই দুটো জায়গা নিয়ে ডাউট ছিল, আর একটা জায়গা নিয়ে ডাউট আছে, সেটা হচ্ছে কুলদীপ যাদবের জায়গা, যেটা 9 নম্বরের স্পিনার, যদি বিদেশে হয় পেসার, ঠিক আছে, হার্ষিত রানা বুমরা চলে আসবে, কিন্তু যদি ইন্ডিয়ায় খেলে তাহলে 9 নম্বরের যে স্পিনার, একজন যে খেলে থার্ড স্পিনার যেটাকে আমরা বলতে পারি, সেই জায়গাতে কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্পেস থেকে গেল, কারণ সারাংশ জ্যান কিন্তু এত ওভার পাওয়ার পরেও সেরকম কিছু কাজ করে দেখাতে পারে। ভাই অ্যাকচুয়ালি ও যে ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে সবে মাত্র আসলো, এসে ডেবিউ করে দিয়েছে, ঠিক আছে, তাও কি অ্যাভয়েতে, ঠিক আছে, এটা শ্রীলঙ্কার মতন এত টাফেস্ট পিচে, ঠিক আছে, একটু সময় লাগবে, ওর কন্ডিশনেই ছিল, আমি মানছি, অবশ্যই কন্ডিশনে ছিল। আমি কেন এত এখানে বলছি যে এখানে ফল্ট ধরতে হবে, তার কারণ হচ্ছে ওর কন্ডিশনে, যে স্পিনিং ট্র্যাকের কন্ডিশন রয়েছে, সেখান থেকে ও পারফর্ম করতে পারলো না, ড্র করে ফেললাম, ভাব, তাহলে জেতা ম্যাচটাকে ড্র করে ফেললাম। ফলো অন ব্যাটিং, তো ইন্ডিয়া ব্যাটিং নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নেই, 500 রান করে দিয়েছে, কিন্তু ফল্টটা করেছে ওইখানেই, যেটা বলছিলাম প্রথমে, যে কেন ফলো অনটা দিতে হলো ইন্ডিয়াকে, তার কারণ হচ্ছে এখানে বারিশ, পবন দেবতা, ঠিক আছে, এখানে বৃষ্টি হওয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা ছিল ফিফথ ডেতে, যেটা ভাবা হয়েছিল ফিফথ ডেতে হয়তো খুব জোর লাঞ্চ অব্দি খেলা হবে, তারপরে হবে না, আমরা ফিফথ ডে ভাবিনি, না মানে প্রথম থেকে আর কি এটা ছিল, এই দিনটার যে মানে গতকালের দিনে কিন্তু এরকম পসিবিলিটিস ছিল বৃষ্টি হওয়ার, যার জন্য ফলো অন দিয়েছে, যার জন্য কিন্তু ইন্ডিয়া ভেবেছিল, আর হয়েও তো গেছিল 6 উইকেট ফেলে দিয়েছে না, আর কত চাই? তো বললাম যে
প্রথম যে তো শ্রীলঙ্কার যে প্রথম ইনিংসটা ঠিক আছে হ্যাঁ। দুর্দান্ত পারফরমেন্স করেছে হ্যাঁ, ইন্ডিয়া, অবশ্যই। ঠিক আছে, এখানে কোনো বোলিং এর নিয়ে কোনো প্রশ্ন হবে না। সেকেন্ড ইনিংসে হাফ অফ দিয়ে করেছে, মানে কি ছটা হলো আপার অর্ডার ব্যাটসম্যানদের 6খানা উইকেট ফেলে দিয়েছে, আবার কি চাই একটা দিনের মধ্যে। ডেতে মাত্র 3 উইকেট মানে পড়েছে, এখানেই তো আমরা ব্যাক ফুটে চলে গেছি। এর জন্য হচ্ছে কি কারণ হচ্ছে ওই যে একটাই কথা, যে এখানে এক্সপিরিয়েন্স বলার বিশেষ করে কুলদীপ যাদবকে আমরা মিস করি। তুই তারপরে ওদের দেখ যে ওদের বোলিং এর কথা যে আমরা বলছিলাম, ওদের বোলিং এ কে বলতো স্ট্যান্ড আউট? আশিতা ফার্নান্ডো, একটা পেসার, যে এমন তো না বলতে পারবো না আমরা পেসার, আমাদের পেসার কে কে আছে? আশিতা ফার্নান্ডো 4টে উইকেট পেয়েছে, ঠিক আছে, তো আমাদের পেসার কারা? প্রসিদ্ধ কৃষ্ণা 3টে উইকেট পেয়েছে একটা ম্যাচের মধ্যে। সিরাজকে কিন্তু আমরা কেউ সেরকম না সেই ফ্লোতে আমি কিন্তু দেখতে পাইনি আমরা সিরাজ, আমার মনে হচ্ছে কোনো ব্যাক চোটমোট আছে, কেননা 120-25 হতে পারে, ঠিক আছে, এর কিন্তু এভারেজে বল করছে। হ্যাঁ 126 হচ্ছে ওর এভারেজ গেছে, যেখানে প্রসিদ্ধ কৃষ্ণার এভারেজ হচ্ছে 139-40 কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার এভারেজ, ঠিক আছে, মানে বোলিং এভারেজ আর কি, বোলিং এভারেজ না, বোলিং স্পিড এভারেজ আর কি। তো ইন্ডিয়ার কাছে সুযোগ ছিল, ফাস্ট বোলারদের কাছেও ছিল এবং স্পিনারদের কাছেও ছিল। সব থেকে যে ফল্ট যেগুলো করেছে যদি আমরা বলি, না তার আগে আমি সোনাল দিনুশার কথাও বলতে হবে। সোনাল দিনুশা যেইভাবে ব্যাটিং করেছে 184, 103 আর লাস্টে 130 সামথিং, এরকম 130 তাহলে নট আউট। আবার কি বলবি তাহলে, মানে এরকম শ্রীলঙ্কা এমন একটা মানে প্লেয়ার পেয়ে গেল, যদিও ওকে 6 নম্বরে নামায়, এরপরে যদি ইউজ করতে আমি মনে করি যে 4-5 নম্বরে অন্তত নামানো উচিত এই প্লেয়ারটাকে, ঠিক আছে। তুই কিভাবে আউট করবে আমি খালি এটাই ভাবছি, যে মানে ডেড ডিফেন্স কোথায়, রান তো করছে, এটা দেখ ডেড ডিফেন্স কিন্তু যখন ডেড ডিফেন্স যদি বলে থাকিস তাহলে হচ্ছে তোর কেশারা যে সোনাল চৌহানের কথাই বল না আগে তুই। সোনাল চৌহান যে সুইপের মাধ্যমে প্রায় 170-80 রান করেছে, সুইপ মেরে শুধু, তার মানে ইন্ডিয়ান বোলারদের বিশেষ করে যাকে আসলেই তো 6-4, একটা 6 একটা 4 থাকবেই যাদের বলে। তাও দেখেছিস তো ও কিন্তু তোর হ্যামস্ট্রিং এর প্রবলেম দেখে, তারপরে তোর গরম ছিল প্রচুর, তো এখান থেকে সার্ভাইভ করে এত তারিফ করা হচ্ছে, ঠিক আছে, যে এরকম ব্যাটসম্যান আমি মনে হয় ওদের মহেলা জয়বর্ধনার পর যদি কোনো এই ধরনের ব্যাটসম্যান থাকে সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এই জেনারেশনের। হ্যাঁ এটা এবার একটা সিরিজের ব্যাপার, ঠিক আছে, সিরিজ দেখ, সিরিজে হয়তো 2-1টা 50 হতে পারে, কিন্তু ভাই 3টে সেঞ্চুরি না, এগুলো কোয়ালিটি ব্যাটসম্যান অবশ্যই। তারপরে একটা ইয়েতে 2খানা সেঞ্চুরি, ঠিক আছে, হয়তো দর্শকরা বলতে পারবে যে আমরা কেন তারিফ করছি ভাই, যেটা তারিফের যোগ্য ভাই না, এটা তো সেটা করব, এটা করতে হবে। তার সঙ্গে আরেকজন আছে, সেটা হচ্ছে যে কেশারা নুয়ান্থাজে, ও একটা বোলার হয়ে ও কিন্তু ফার্স্ট ক্লাসে সেরকম ওর এক্সপেরিয়েন্স নেই, কিন্তু এখানে এসে 150 বল খেলে, আমি ঋষভ পান্তের থেকে বেশি বল খেলেছে কেশারা, ভাব তাহলে ঋষভ পান্তের থেকেও বেশি বল খেলেছে, 150 বল খেলে এমন ভাবে সাপোর্ট দিয়েছে সোনাল দিনুশাকে প্রত্যেকটা ম্যাচের মধ্যে, 2খানা ম্যাচে প্রত্যেকটা ইনিংসের মধ্যে কিন্তু এইভাবে সাপোর্ট দিয়েছে। তারপরে তোর ইয়েও আসলো, আরে কুমারা, আমি ওই অবধির কথাই বলছি, যখন আউট হলো তোর নুয়ান্থা যখন আউট হলো, ঠিক আছে, আমরা তখন কি ভেবেছিলাম যে না একটা মনে ম্যাচের মধ্যে কিছু একটা বাজবে, ঠিক আছে, ওরে ভাই তোর কুমারা কি লেহেরা কুমারা, ঠিক আছে, ও এসে ভাই কত বল খেললো, 90 বল, মানে 15 ওভার। হ্যাঁ ওইখানে তো ইন্ডিয়া ম্যাচটা করেছে না, যদি 30 ওভার ইন্ডিয়া পেতো আর হাতে 170-80 থাকতো, ইন্ডিয়ার এই ম্যাচ হাতে ছিল। আর যখনই কারণ বল পুরো দেখছি ব্যাটিং এর জন্য পুরোপুরি একদম মানে সুইটেবল কন্ডিশন ছিল, ওরা যেমন রান পাচ্ছিল, আর আমাদের কাছে তো হিটাররা রয়েছে না, আমাদের কাছে হিটাররা রয়েছে, 30টা ওভার আমরা পেতাম, এই রান 180-80 তুলে দিতে আরামসে পারতো তো, একটা সেশন দরকার ছিল, মধ্যে কথা হচ্ছে কোথায় দুই একটা, মানে আমার খুব হাসি লেগেছে আজকে দিনটা, মানে 5th দিনটা পুরো হাসিরই ছিল। কিসের সিরাজ যাচ্ছে বেল স্ট্যাম্প একবার এদিকে ওদিকে টোটকা একে বলে, ওটা আবার ঋষভ পান্ত আবার আগের মতো করে দিচ্ছে, আবার আগের মতো করে দিচ্ছে, তো ভাই হাত সে বাহার কাট দিয়া, ও কি করেছে উইকেট তুলে, মানে এটা আমি প্রথম দেখা, ঠিক আছে, আপনারা বলবেন এরকম দেখেছেন কিনা, হয়তো বেল স্ট্যাম্প হয়তো এদিক ওদিক করে, ভাই উইকেট স্ট্যাম্প মানে উইকেট তুলে এদিক ওদিক করেছে, আর কি আমি বললাম না, এর জন্য আমার হাসি পাচ্ছে বেশি, আর এই ম্যাচটা হারা দুঃখ থেকে বেশি হাসি পাচ্ছে, সত্যি হাসি পাচ্ছে, দেখতে পেরেছি খুব সুন্দর টেস্ট, এটা নিয়ে কোনো, আর তারপরে কি একটা মানে পিকচার, আমি মনে করি সোনাল দিনুশা একটা পিকচার তুলে রাখতে পারে, যে আমার বিরুদ্ধে ইন্ডিয়ার মতো টিম এরকম ফিল্ড সেটিং করেছে, যে সব বাইরে T20-র মতো ফিল্ড সেটিং করেছে, সত্যি তাই, এই তোর শেষের দিকে ওভারে এসে 40 ওভার যখন বাকি ছিল তখনকার দিকে, যে ও এমন ভাবে খেলছে, ওকে আউট করার কোনো
মানে কোনো উপায় নেই, মধ্য কথা যে পায়নি, হেল্পলেস কেউ যদি খেলা দেখে ফিফথ ডেটের, ঠিক আছে, এমনকি কোচরাও বিজি ছিল, দেখিস তো শুভমান গিল কিন্তু ড্রেসিং রুমে গিয়ে গৌতম গম্ভীরের সাথে মণিমালকের সঙ্গে অনবরত কথা বলছে, অনবরত, মানে টেস্ট হতো। হ্যাঁ স্যার দেখ, এই একটা টেস্ট না আমার ভাই, আমি ইন্ডিয়ান ফ্যান, ইন্ডিয়ান হয়ে ঠিক আছে হেরেছি, মানে হেরেছি না আলাদা ব্যাপার, মানে ড্র হয়েছে, কিন্তু যদি আমরা ক্রিকেট ফ্যান হিসেবে দেখি এটা কিন্তু একদম পিক টেস্ট ক্রিকেট। হ্যাঁ যদি জিততো, মানে এরকম টেস্ট বহুদিন পর আমরা হয়তো দেখতে পেতাম। সত্যি তাই। একটা দর্শককে প্রশ্ন ছুড়ে দিই, কোন টেস্ট ভালো লাগে, যে ফিফথ ডেতে শেষ হবে নাকি এই তোর ইন্ডিয়া জিতে যাবে? হ্যাঁ ইন্ডিয়া জিতে যাবে না, আরেকটা বলছি আর কি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের হয়েছে, ভাই শুরু হতেই শেষ, ঠিক আছে, ওরকম টেস্ট 60-65 রান অল উইকেট করে দিই, ঠিক আছে। তো শুভমান গিলের কাছে কিন্তু এখন বড় একটা দাঁড়াচ্ছে এসে, যদি তুই ওভারঅল রেকর্ড দেখিস, ওভারসিজে ভালো, কারণ হচ্ছে শ্রীলঙ্কান সিরিজ জিতলো, ইংল্যান্ডে গিয়ে ড্র করিয়ে আসলো, ঠিক আছে, 2-2 করিয়ে এসছে, কিন্তু আমাদের কিন্তু এখান থেকে WTC ডাউটফুল হচ্ছে। হ্যাঁ ব্যাকফুটে চলে আসলাম। শুভমান গিলের ক্যাপ্টেন্সি যদি আমরা বলি, তুই কেমন ভাবে রেট করছিস শুভমান গিলের ক্যাপ্টেন্সি? ওই যে তুই একটা কথা বললি না, অ্যাওয়েতে ঠিকঠাক আছে, ঠিক আছে, এবার যদি হোমে এসে দেখলে কিন্তু ওর হোমে তো অবশ্যই ভালো না, তবে আমি যদি বলি শুভমান গিল একটা যখন সব থেকে বেশি ওর পরীক্ষা হয়েছে তখন গিয়ে কিন্তু ও কোল্যাপস করে গেছে। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, এই ফিফথদের প্রথমে যখন শুরু হয়েছে, প্রথম 16 ওভারের মধ্যে 7টা বোলিং চেঞ্জ করেছে, 7 বার, ঠিক আছে, বোলিং চেঞ্জ করেছে। তাহলে এখানে ক্যাপ্টেন্সি মেন্টালিটি বোঝা যাচ্ছে যে ও কনফিউজ নিজে, যে কোন বোলারকে বল করাতে হবে, 1 ওভার 2 ওভার করে স্পেল দিচ্ছে, দিয়ে সরিয়ে নিচ্ছে, বোলাররা না সেট হতে পারছে নাকি, কারণ ওইটাই কিন্তু সুযোগ ছিল যেখান থেকে আমার একটাও যদি সোনালের উইকেট তুলতে পারতো, তাহলে কিন্তু এখান থেকে ইন্ডিয়া আরামসে জিতে হাফ দিনের মধ্যে খেলা শেষ করে বেরিয়ে যেতে পারে, কারণ 16 রানের মাত্র লিড ছিল। 16 ভাই এমন হয়েছে, আমি দেখলাম কি সিরাজকে 1 ওভার বল দিয়ে সরিয়ে দিয়ে গিয়ে আবার স্পিনার ডেকে নিয়েছে। তাহলে শুভমান গিলে কিন্তু এখান থেকে ওর কিন্তু এখানে মানে ভালনারেবল সিচুয়েশন আমরা বুঝতে পেরেছি এখান থেকে, ঠিক আছে, কোন জায়গাটা গিয়ে ও ল্যাক করছে। আস্তে আস্তে হয়ে যাবে, আমি জানি যে ইন্ডিয়ান কন্ডিশনে বা ওভারসিজে গিয়ে যেখানে ইংল্যান্ডে যেটা করে দেখিয়েছে, ঠিক আছে, তো এরকম সিচুয়েশন জানি, তবে এই যে এইসব জায়গায় যে টেস্টগুলো যে ড্র হচ্ছে না, এগুলো মানা যায় না, কারণ এখান থেকে কঠিন হয়ে গেল WTCর জন্য। আর যদি বলি এই টেস্টটা যদি জিততে পারলো না, তার মেন কিছু কারণ যদি বলি, পয়েন্ট ওয়াইজ যদি বলি, সবার প্রথম একটা পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে ফলো অন করানো সবার প্রথম, যেটা প্রেডিকশনে ভুল হয়েছে ইন্ডিয়ার। 30-40 ওভার যদি ব্যাটিং করে দিয়ে তারপরে ওদের একটা টার্গেট দিতে পারতো, কারণ তাহলে ওই 20 উইকেট নেওয়ার চাপটা থাকতো না, 10 উইকেট নিলে কাজ হয়ে যেত। অলরেডি 16 উইকেট সহজে নিয়ে নিয়েছিল, ঠিক আছে, স্পিন বল করো, বোলাররা তো ভাই একটা শরীর না, হ্যাঁ অবশ্যই তো আছে, কারণ 40-40 ওভার করে বল করেছে স্পিন বোলাররা। তারপরে হচ্ছে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের কিন্তু আউট করতে পারেনি, এটা কিন্তু ইন্ডিয়ার সবথেকে বড় ফল্ট। প্রথম 3 জন তো খেলতেই পারেনি, নুয়ান তুষারা, তারপরে হচ্ছে লাহিরু কুমারা বল, তারপরে আসিতা, এরা এসে প্রত্যেকটা ব্যাটসম্যান যারা লোয়ার একটা যেটা মানে দুর্বল সাইড আর কি, এদিকে সোনাল খেলছে আমি মানছি, কিন্তু এই দিকের প্লেয়ারদের তো আমি আউট করবো সেভাবে প্ল্যানিং করে। এইখানে হচ্ছে ক্যাপ্টেনের কিন্তু মেন জিনিস দাঁড়ায় যে অ্যাটাকিং ফিল্ড করে আমি এখানে সুস্থ হব না, আমি এখানে মানে দুর্বল হব না, কিন্তু আমার টার্গেট থাকবে আমি একটা প্লেয়ার, ওই প্লেয়ারটাকে আমি আউট করবো, যেইভাবে ওকে স্ট্রাইকে আনবো। আমি প্লেয়াররা সাফল করতে আমার অসুবিধা নেই, তো ওরা তো খেলতেই এসছে না, ওরা তো দেশকে সার্ভ করছে ওখানে, যে এইমাত্র ওইখান দিয়ে বাউন্ডারিতে ছিল, আবার ওখান থেকে এখানে ডাকবো কেন? খেলা স্লো করলে না ওদের মধ্যে কনফিউশন আসবে, তার মধ্যে হ্যাঁ ওই সব জায়গাতে কিন্তু প্রবলেম হয়েছে একটা। তারপরে আছে কুলদীপের মতো প্লেয়ারকে বাইরে বসিয়ে রাখা, সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, কারণ কুলদীপের মতো যদি এক্সপিরিয়েন্স স্পিনার যদি থাকতো, কুলদীপের মতো এক্সপিরিয়েন্স স্পিনার এখানে যদি করতো, 30 ওভার বল দিল, 3-4 উইকেট আরামসে এখান থেকে তুলে নিতে পারতো, যেখানে স্পিনের ফ্রেন্ডলি ছিল উইকেট, ঠিক আছে। এটা কিন্তু একটা বড় ফল্ট হয়েছে ইন্ডিয়ার। সারাঞ্চ জানফ্যান এদের দিয়ে কাজ হবে, ব্যাটিং এর জন্য করেছে, কিন্তু ব্যাটিং নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি এখান থেকে, তো এই একটা কারণ। তারপরে আছে গিলের ক্যাপ্টেন্সি, এটা তো বললামই যে সাফল করেছে অনেকবার, আর স্পিন ট্র্যাকে যে খেলে অভ্যস্ত ইন্ডিয়া, ঠিক আছে, এখান থেকে যে এই সব জায়গায় গিয়ে যে পেসারদের যে কোনো একটা ভূমিকা থাকবে, যে পেসার আমাদের কাছে এক্সপিরিয়েন্সই নেই, প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, আর হচ্ছে এদিকে মোহাম্মদ সিরাজ রয়েছে, আর জাসপ্রীত বুমরা ইনজোর্ড, তো আর কোনো এক্সপিরিয়েন্স বোলার নেই আমাদের। কিন্তু এটা কিন্তু আমরা এর আগেও ভিডিও বলেছি ভাই, পেসার কিন্তু আমাদের কাছে হারিয়ে যাচ্ছে ভাই, তো এটা কিন্তু ওদের, কারণ ওদের পেসাররাই উইকেট তুলে গেছে, ঠিক আছে।
তো এইগুলো আমাদের মতে মেন কারণ ছিল ইন্ডিয়ার হারার। আর WTC সিচুয়েশন যেটা বলি বারবার করে বলছিলাম, ওটা বলা হলো না, যে এখন 5 নম্বরে ছিল, 5 নম্বরে রয়েছে। 9-7টা জিততে হতো এই সিরিজের আগে, এই দুটোর মধ্যে একটা জিতলো, যেহেতু এখন 7-এর মধ্যে কিন্তু 6টা ম্যাচ ইন্ডিয়াকে জিততে হবে মাস্ট, তাহলে গিয়ে এখান থেকে WTCতে পৌঁছাতে পারবে। আর যদি 7-এর মধ্যে 5টাও যেতে, তাহলে ওদিকে অস্ট্রেলিয়ার উপর ডিপেন্ড করবে যে অন্যদের সাথে হারে। তবে একটা পজিটিভ জিনিস হয়েছে, যেটা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়া একটা হেরেছে, এটা একটা পজিটিভ রয়েছে। তবে আমার এত দেখে লাভ নেই, আমার 7টার মধ্যে এখন 6টা জিততে হবে। নিউজিল্যান্ডে যাও 2টো যেত, অস্ট্রেলিয়া আসো 5টা যেত, পুরো একদম পরিষ্কার। জানি খুব সহজ লাগছে বলতে, একটা দাও, একটা অস্ট্রেলিয়াকে দিয়ে দাও, অসুবিধা নেই। নিউজিল্যান্ডের এগেনস্টে যদি একটা ম্যাচও হারে, তাহলে ইন্ডিয়ার মোটামুটি এখান থেকে ফুটে গেল, কারণ তারপরে সেই কনফিডেন্সটা টিকে থাকবে না কিন্তু ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে? তো মোটামুটি এটা ছিল শ্রীলঙ্কার সিরিজ। আমরা এখান থেকে পজিটিভ জিনিস পেলাম, কিছু কিছু নেগেটিভ জিনিস যেগুলো পেলাম সেগুলো আমরা সব আলোচনা করলাম এই ভিডিওর মধ্যে। আপনাদের মতামত জানাতে পারেন যে আর কোন কারণে ইন্ডিয়া এখানে ফল্ট করছে, বা হচ্ছে কোন প্লেয়ারটাকে কে দেখতে ভালোবাসে। এটা একটা বড় ব্যাপার, যে আমাদের টেস্ট ক্রিকেটকে আমরা ভুলে যাইনি, এখন আমরা প্রেম দেবো এখন, কারণ টেস্ট ক্রিকেটই কিন্তু মেন ক্রিকেট। T20 আসলে কিন্তু অতটা কোনো মজা লাগে না, একটাই মানে স্বপ্ন যে টেস্ট খেলবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের অ্যানালাইসিস কেমন লাগে জানালে একবার কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনারা। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দাবিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, যারা ভিউয়ার্স তারা দেখছে না কিন্তু লাইক ঠুকে দিন, লাইক ঠক দিজিয়ে। তো আজকের মতো এটুকুই, গুড বাই।